ওয়েলকাম টু মাই সেভ অ্যান্ড ইনভেস্ট আইডিয়া ইউটিউব চ্যানেল। প্রসঙ্গত জানিয়ে রাখি, আমি সেবি রেজিস্টার্ড স্টক অ্যাডভাইসার বা সেবি রেজিস্টার্ড স্টক অ্যানালিসিস্ট নয়। আমার চ্যানেল থেকে কোনো ট্রেডিং অ্যাপ, ওয়েবসাইট, স্কিম, হোয়াটসঅ্যাপ গ্রুপ বা টেলিগ্রাম গ্রুপ প্রমোট বা প্রোভাইড করা হয় না। কোনো স্টক রেকমেন্ডেশন করা হয় না। নিজের পড়াশুনো আর এক্সপিরিয়েন্স শেয়ার করা হয় মাত্র। ভিডিওতে আলোচিত স্টকে ট্রেড বা ইনভেস্ট করে প্রফিট বা লস করলে সেভ অ্যান্ড ইনভেস্ট আইডিয়া ইউটিউব চ্যানেল তার দায় নেবে না। স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করলে মার্কেট রিস্ক থাকবেই, আর সেটা ট্রেডারকে বা ইনভেস্টরকে নিতে হবে। ইনভেস্টের আগে কাজেই আপনার নিজের স্টক অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে নিজস্ব রিস্কে ট্রেড অথবা ইনভেস্ট করুন। আর এই পর্যন্ত শুনে যদি মনে হয় ভিডিওটা কোনো কাজের নয়, তাহলে স্কিপ করে এগিয়ে যান। আর ভিডিওর ক্যাপশন দেখে যদি মনে হয় যে না, টপিকসটা ইন্টারেস্টিং, তাহলে আমি তাদের জন্য ভিডিও শুরু করছি। সঙ্গে থাকুন। ধন্যবাদ এতক্ষণ ভিডিও দেখার জন্য, এবং ওয়েলকাম টু লাইফ লং লার্নিং প্রসেস। ট্রেড মার্কেটে সাকসেসের জন্য এটা খুবই জরুরি। এবং আমার ভিডিও দেখতে গিয়ে ভয় পাবেন না, কারণ আমি কোনো কোর্স সেল করি না এবং কোনো চার্ট বা কোনো স্ট্র্যাটেজি সেল করি না। এটা আমি অফার করব না গোটা ভিডিওতে। শুধু ধৈর্য ধরে দেখুন, কি বলতে চাইছি বক্তব্যটা বোঝার চেষ্টা করুন আর প্র্যাকটিস করুন। একদিন না একদিন আপনি নিজেও কিন্তু এক্সপার্ট ট্রেডার হয়ে যাবেন। তো আজকের ভিডিও খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আগের দিনের ভিডিওগুলো দেখে যে প্রশ্নগুলো ব্যক্তিগতভাবে অনেকে আমার সামনে রেখেছেন, সেইগুলোকেই একটু গুছিয়ে আমি পুরো ব্যাপারটা সম্পর্কে একটু বেসিক লেভেলে আইডিয়াটা ক্লিয়ার করে দেওয়ার জন্যে আজকের এই ভিডিওটা নিয়ে এসেছি। তো চলুন সেগুলো সম্পর্কে আলোচনা করা যাক। ফার্স্ট যে কোশ্চেনটা রয়েছে সেই কোশ্চেনটা সম্পর্কে আমরা একটু আলোচনা করি। সেটা হলো যে যদি কেউ চাকরি করে, ফিক্সড ইনকাম থাকে, স্যালারিড পার্সন হয়, তাহলে তার ট্রেডিং করতে যাওয়ার দরকার কি? খুব সত্যিকারের কথা, ব্যাংক সেভিংস থেকে যারা স্যালারিড পার্সন তারা তো ব্যাংক সেভিংস করেনি। তাদের সেই ব্যাংক সেভিংস থেকে যে রিটার্নটা পাওয়া যায় তার পরিমাণটা কিন্তু খুব অল্প। কিন্তু স্যালারি ছাড়া তাদের অন্য ইনকাম বেশিরভাগ জনেরই থাকে না। অনেকের হয়তো কিছু কিছু থাকতে পারে মেবি, কিন্তু অনেকেরই থাকে না। আর যদি ট্রেডিং শেখা যায় তাহলে কিন্তু একটা সেকেন্ডারি প্যাসিভ ইনকাম জেনারেশন হয়, একটা ইনকাম সোর্স ক্রিয়েট হয়, এবং একটা ইনডাইরেক্টলি স্যালারি ইনক্রিমেন্ট হয়। হ্যাঁ, এবং ব্যাপারখানা হচ্ছে ব্যাংক রিটার্নের থেকে অনেক বেশি পরিমাণে রিটার্ন পাওয়া যেতে পারে, তবে যদি শিখে করা যায়। ঠিক আছে? তো এটা একটা সেলফ এন্টারপ্রেনারশিপের মতো, এবং এই কাজের জন্য আপনাকে কারোর কাছে জবাবদিহি করতে হবে না। যেটুকু ট্যাক্স পড়বে সেটুকু গভর্নমেন্টকে পেড তো করতেই হবে, এছাড়া তো কিছু করার নেই। সেইটুকু করে দিলেই মোটামুটি চলে। তো আমরা নেক্সট কোশ্চেনে যেটা যাই, সেটা অনেকেই, এটা খুব কন্ট্রোভার্সিয়াল কোশ্চেন, চাকরি না করে শুধু ট্রেডিং, মানে বিষয়টা একটু খুলে বলি। আজকের আর্থসামাজিক যা পরিস্থিতি, মানে চাকরির বাজার যেরকম, সেই অনুযায়ী যদি কেউ মানে ঝাঁপায় যে আমি বাড়িতে বসে ট্রেডিং করব, সেক্ষেত্রে কেরিয়ারটা কীরকম হবে? তো বাড়ির থেকে টাকা নিয়ে নর্মালি কেরিয়ার শুরু করা যেতে পারে, যদি বাড়ির লোকের পুরো বিষয়টাতে উৎসাহ থাকে, মানে তারা যদি জানেন যে বিষয়টা কি। প্যাসিভনেস থাকলে কিন্তু না আসাই ভালো, কারণ তাতে একটা এক্সট্রা প্রেশার তৈরি হয়, এবং তাদের এক্সপেকটেশনকে ফিল আপ করতে গিয়ে যে তাড়াহুড়োটা করতে হয়, সে তাড়াহুড়োর জন্য অনেক রিস্ক নিতে হতে পারে, এবং এটা অনেক ডেঞ্জারাস হতে পারে। কিন্তু যদি কেউ মানে কোথাও না কোনো সোর্স থেকে চাকরি করে বা অন্য যে কোনো উপায়ে যদি কিছু ইনকাম করেন, তাহলে আগে এমার্জেন্সি ফান্ড বানানো, এটা সবার আগে জরুরি। কিছু সেভিংস করা, এটা জরুরি। এইটা করবার পর বাদবাকি যেটা উদ্বৃত্ত থাকবে, মানে টোটাল ইনকামের 20% ধরা যেতে পারে, সেটা 1000ই হোক 2000ই হোক, সেগুলো নিয়ে ট্রেড মার্কেটে আসা যেতে পারে, এবং ধীরে ধীরে ট্রেডিংটা শিখে তারপর ঝাঁপানোর ব্যাপারে পুরোপুরি লেভেলের, মানে হার্ডকোর ট্রেডার বা ইনভেস্টর হিসেবে কেরিয়ার স্টার্ট করার আগে বিষয়টা সম্পর্কে 2-3 বছর হাত পাকানোর, তো মানে মার্কেটে টিকে থাকার অভিজ্ঞতাটা আনাটা খুব জরুরি। এইটুকুই বলবো, এর বেশি আর কিছু বলবো না এ ব্যাপারে। তো আইডিয়াল ট্রেডিং সেট আপ কীরকম হতে পারে? তো ইন্টারনেট খুলে আইডিয়াল ট্রেডিং সেট আপ তো অনেক কিছুই আমরা দেখি। তো মোটামুটি যেটা লাগবে, একটা ল্যাপটপ, একটা মোবাইল লাগবে, আর ইন্টারনেট কানেকশন লাগবে, ব্যাস। আর যেটা লাগে, এটা তো এমনিই লাগবে, সেটা একটা ব্রোকার লাগবে, এবং ব্রোকার থাকলে একটা ট্রেডিং টার্মিনাল কিন্তু মোটামুটি পেয়ে যাওয়া যাবে। এইটুকু মোটামুটি হলেই হবে।
তো ইন্টারনেটে যেরকম আমরা দেখতে পাই, এটা টিকার থাকে 3-4টা লার্জ মনিটরে, সেখানে লাল নীল সব আলো জ্বলতে থাকে, দুটো ল্যাপটপ, তারপর ডাবল স্ক্রিন এক্সটেন্ডার হিসেবে দুখানা ল্যাপটপ রয়েছে, তারপর মনে করুন যে দুটো ট্যাব রয়েছে, দুটো মোবাইল রয়েছে, একটা ক্যালকুলেটর, ডায়েরি, পেন, রিডিং জার্নাল, এসি রুম ফার্নিশড করা, একটা সুন্দর কুল ডেস্ক, কুল লাইটিংস, এই সমস্ত কিছু রয়েছে। এগুলো ড্রিম সেট আপ, ট্রেডিং সেট আপ, হ্যাঁ, ড্রিম সেন্টার বলা যেতে পারে। এটা পরে করবেন, অবশ্যই করবেন, কিন্তু এটা এমার্জেন্সি না। এমার্জেন্সি এইটুকুই, যেটুকু বললাম, ল্যাপটপ, মোবাইল, একটা ব্রোকার, ইন্টারনেট আর টার্মিনাল, ব্যাস। তাহলেই ট্রেডিং শুরু করা যেতে পারে। এটাই আইডিয়াল ট্রেডিং সেট আপ, যেখানে খুশি বসে আপনি ট্রেড করতে পারেন যদি মাথাটা ঠান্ডা থাকে এবং ভালোভাবে ঠিকঠাকভাবে মার্কেট স্টাডি করা থাকে। তো কত রকমভাবে ট্রেডিং করা যায়? তো ট্রেডিংয়ের জন্যে ধরুন ওয়ান ডে ট্রেডিং করা যায়, ওয়ান ডে ক্রিকেটের মতো, সেটাকে ইন্ট্রাডে ট্রেডিং বলে। এইটা সকলেই জেনে গেছে। কিন্তু পজিশনাল ট্রেডিংয়ের ব্যাপারে আর ইনভেস্টিংয়ের ব্যাপারে কনফিউশন রয়েছে। ইনভেস্টিং কি ট্রেডিংয়ের থেকে আলাদা? আরে বাবা, যদি লাইফ লং পজিশনাল ট্রেডিং হয়, হ্যাঁ, হোল্ডিংসটা যদি দীর্ঘ সময়ের জন্য করা হয়, তাহলে সেটাকে ইনভেস্টিং বলা হয়। মানে বারবার যদি একই স্টকের উপরে বিনিয়োগ করা হতে থাকে, পয়সা ঢালা হতে থাকে, তাহলেই কিন্তু সেটাকে বলা হচ্ছে ইনভেস্টিংয়ের পর্যায়ে নিয়ে যাওয়া হচ্ছে। আদারওয়াইজ কিন্তু এমন কিছু মানে হার্ড অ্যান্ড ফাস্ট ব্যাপার নয়। মানে দুদিনের পর থেকে যাই কিছুই নেওয়া হোক না কেন, একদিন পেরিয়ে গেলেই ডেলিভারিতে নিতে হবে, এবং সেটাই কিন্তু হচ্ছে যে ট্রেডিং, সেটা হলো পজিশনাল ট্রেডিং। এটাতে স্টককে হোল্ড করে রাখতে হয়, ঠিক আছে? তো এখানে যেটা বেসিক ব্যাপার, সেই বেসিক ব্যাপারটা হলো যে, এটা বাড়তেই বলে দিই, যে স্টক প্রাইসটার সম্পর্কে একটা প্রেডিকশন করতে হবে। স্টকটা উপরের দিকে যাবে বা নিচের দিকে যাবে, কোনটা হবে সেটা নিজের একটা স্টাডি লেভেল থেকে নিজেকে একটা ক্লারিফিকেশনে আসতে হবে। তার উপরে আপনাকে ট্রেডটা জেনারেট করতে হবে। যদি প্রাইস বাড়তে থাকে, যদি ট্রেন্ড পজিটিভ হয়, মানে আপার হয়, আপার ট্রেন্ড যদি হয়, আপ ট্রেন্ড যেটাকে বলে, তাহলে লোয়ার প্রাইসে বাই করে ওপরে গিয়ে সেল করে দিতে হবে। আর যদি দেখা যায় যে না, উম, এখানে ডাউন ট্রেন্ড আছে, তাহলে আপার প্রাইসে সেল অর্ডার ফার্স্ট প্লেস করতে হবে, তারপরে প্রাইস যখন নিচে নেমে আসবে তখন বাই বুক করে নিতে হবে। এটাই মোটামুটি কাজ। তবে ওভারনাইট সেল অর্ডারকে হোল্ডিং করে রাখাটা মোটেই ভালো জিনিস নয়। ইন্ট্রাডেতে তো একদমই নয়। ইন্ট্রাডেতেই সেল, ওখানেই শেষ। না হলে কিন্তু চার্জ পড়ে যাবে, ফাইন লাগবে, এসব ঝক্কি ঝঞ্ঝাট আছে, ওতে না পা দেওয়াই ভালো। অপশন সেলিং বা ফিউচার সেলিংয়ের ব্যাপারটা অবশ্য আলাদা। তো যাই হোক, কারেন্সির ক্ষেত্রেও তাই একই। আর কারেন্সি মার্কেট নিয়ে কথা বলছি না, আমি স্টকের ব্যাপারে কথা বলছি। কারেন্সি নিয়ে সেপারেট ফান্ডা, সেপারেট কথা বলা হবে। আর বাই অর্ডার যদি হয়, তাহলে সেটা যে কোনো সময় পজিশনে হোল্ড করে নেওয়া যেতে পারে, মেবি। এইটুকুই বলার। তো সুইং ট্রেডিং দিয়ে কেরিয়ার স্টার্ট করা, বেসিক্যালি কেরিয়ার নিয়েই কোশ্চেন বেশি। তো কীরকম হবে সুইং ট্রেডিং দিয়ে ট্রেডিং ক্যারিয়ার? আমি কেরিয়ার বলতে একদম ফার্স্ট ক্যারিয়ারের কথা বলছি না, মানে ট্রেডিং ক্যারিয়ার স্টার্ট করা ভালো, কারণ এটা একটু স্লো, সেখানে লং ফ্রিকোয়েন্সি প্রেডিকশন করার ব্যাপার রয়েছে, এবং সেটা অনেক বেশি সুবিধাজনক। তো প্রাইসের আপ ডাউন যেটা হবে সে সম্পর্কে অনেক ইনফরমেশন স্টাডি করা যায় বা জানা যায়, এগুলো। আর ব্রোকাররা ইন্টারডেতে যে লিভারেজিংয়ের ফেসিলিটিটা দেয়, সেটা কিন্তু এই সুইং ট্রেডিংয়ের ক্ষেত্রে, মানে হোল্ডিং বা পজিশনাল ট্রেডিংয়ের ক্ষেত্রে কিন্তু এই সুবিধাটা থাকে না। বাইরে থেকে কেউ টাকা এনে লোন করে ঢাললে সেটা আলাদা ফাঁদ, আলাদা ট্র্যাপ, অন্য ব্যাপার। কিন্তু ডেট ফ্রি থাকা যায়, মোটামুটি নিজের টাকায় ট্রেড করা যেতে পারে। আর এইটুকুই মোটামুটি ব্যাপার। তো সুইংস ট্রেডিং একটু স্লো, আর ইন্ট্রাডেতে অল্প সময়ের মধ্যেই তো মোমেন্টাম ট্রেডিং হয় তো বেশিরভাগ ক্ষেত্রে। তো সেক্ষেত্রে ডিসিশনটা অনেক ফাস্ট নিতে হয়। তো এই স্টকের প্রাইস প্রেডিকশন কি করে করা যায়, এটা করতে পারলেই তো সব কিছু শেখা হয়ে গেল। তো অ্যাকচুয়ালি যেটা মেন ব্যাপার, ক্লাসিক্যাল অ্যান্সার, সেটা হচ্ছে অ্যানালিসিস শিখতে হবে, টেকনিক্যাল অ্যানালিসিস শিখতে হবে, জ্ঞান টাইম অ্যানালিসিস শিখতে হবে, ডাটা অ্যানালিসিস শিখতে হবে, ফান্ডামেন্টাল অ্যানালিসিস শিখতে হবে। সব অনেক কিছু অ্যানালিসিস আছে, সেগুলো শিখতে হবে, এবং এটা টাইম লাগবে, ধৈর্য ধরে প্র্যাকটিস করতে হবে। করলেই মোটামুটি পারা যাবে। আর সব কটাকে কম্বো করে যদি করা যায়, কম্বো করে যদি ট্রেড করা যায়, তাহলে তার চেয়ে ভালো জিনিস তো আর কিছু হয় না। যে চার্টটাকেই ভালো রকম এক্সপার্টাইজেশন করে তারপরে লাগা গেল, মানে কাজ করতে করতে শেখা, এটাই সব থেকে ভালো। মানে একদম লাইভ এডুকেশন, লাইভ মার্কেট এডুকেশন, সেটাই সব থেকে বেটার পলিসি। তো চার্টটা শিখতে পারলেই ভালো। তো এদের মধ্যে কোনটা সোজা? এদের মধ্যে টেকনিক্যাল আর জ্ঞান টাইম অ্যানালিসিসের কথা বলছি। তো টেকনিক্যাল অ্যানালিসিস অবশ্যই সোজা এবং পপুলারও বটে, কিন্তু বিশাল ভাস্ট এবং বিশাল কনফিউজিং। মানে কোনটা ব্যবহার করব, কোনটা করব না, এটা নিয়ে কাজ করা, মানে কোনটা শিখবো, কোনটা ছেড়ে দেবো,
প্রথম মনে হবে, আমারও মনে হতো যে এই ইন্ডিকেটরটা না শিখলে বোধহয় আমার জীবন বরবাদ হয়ে যাবে, মানে ট্রেডটা আমি ঠিক করে নিতেই পারবো না। তারপরে দেখা গেল তার হালচাল বুঝতে অনেক দিন লেগে যাচ্ছে, ইন্ডিকেটরটাকে আমি কাজেই লাগাতে পারছি না। দেখুন, প্রত্যেকটা ইন্ডিকেটর আলাদা রকমের নেচার আছে, তাকে আলাদা রকমভাবে স্টাডি করতে হয়। তো কয়েকটা ইন্ডিকেটর ভালো করে শিখলেই কাজ হয়, মানে টেকনিক্যাল অ্যানালিসিসের কিছু পোর্শন হজম করতে পারলে জীবন কেটে যেতে পারে। আর জ্ঞান টাইম অ্যানালিসিস এখানে অবশ্যই একটা ম্যাথামেটিক্যাল ব্যাপার স্যাপার রয়েছে, একটু মিস্টেরিয়াসও বটে, কারণ এখানে একটু অ্যাস্ট্রোলজি অ্যাস্ট্রোনমির গোলক ধাঁধা কিছু রয়েছে। অফকোর্স টাফ, এবং অন্য ধরনের একটা এডুকেশন এখানে কভার করতে হয়, এবং মেনে নেওয়া বুঝে নেওয়া তো সত্যি খুব টাফ আর কি, একটু টাইম টেকিং, জ্ঞান টাইম। তবে একটা সত্যিকারের কথা হচ্ছে, মানে কোনো অ্যানালিসিসই কিন্তু 100% কারেক্ট নয়, সবটাই হচ্ছে পার্সেন্টেজ ওয়াইজ। তো মোটামুটি যে কথাটা বলা হয় এখানে, যে নাথিং ইজ ইজি অর মিনিমালিস্টিক অ্যান্ড অ্যাকিউরেট, পার্সেন্টেজ অফ অ্যাকিউরেসি ইজ বিং কনসিডার্ড হিয়ার ইন ট্রেড মার্কেট। ওকে, তো চলুন নেক্সট কোশ্চেন আমরা যাই। বুলিশ আর বিয়ারিশ শব্দ দুটো তো মারাত্মকভাবে ব্যবহার হয়, তো বুলিশটাই বা কি, বিয়ারিশটাই বা কি? বুল বিয়ার ব্যাপারটা হচ্ছে যে মার্কেটে কোনো একটা স্টকের প্রাইস যদি উপরের দিকে বাড়তে বাড়তে যায়, তখন মার্কেট আপ ট্রেন্ডে আছে, তখন বলা যেতে পারে মার্কেট বুলিশ। ঠিক আছে, বুলিশ মানে বুল মানে ষাঁড়ের শিংগুলো উপরের দিকে থাকে, সেই জন্য এটা উপরের দিকে যদি প্রাইস বাড়ে তাহলে সেটাকে মার্কেটকে বুলিশ বলা হয়। আর বিয়ার ভালুকের থাবা নিচের দিকে বা মুখটা নিচুর দিকে ঝুঁকিয়ে চলে, উম, সেই কারণেই বোধহয় এটাকে বিয়ার বলে নাম দেওয়া হয়েছে। আমিও ঠিকঠাক মতো করে জানি না, মানে ওইভাবেই বলা হয় আর কি। নিচের দিকে প্রাইস নামতে থাকলে তখন সেটাকে বিয়ার বলে, মানে ভালুক বেশি প্রায়োরিটি পাচ্ছে এরকম, তখন এটাকে বিয়ার স্ট্রেন্ড বলা হয় আর কি। মানে বেসিক্যালি বুল বা বুলিশ বা বিয়ার বা বিয়ারিশ এগুলো মার্কেট ট্রেন্ড, একটা আপ ট্রেন্ড একটা ডাউন ট্রেন্ড। এই মানে বুলিশ বিয়ারিশ না বুঝলে আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড বলেও চালানো যেতে পারে, এমন কিছু ব্যাপার নয়। তো কোথায় দেখবো, এটা একটা ভাইটাল কোশ্চেন, অবশ্যই কোথায় দেখবো। এর জন্যে ট্রেডিং ভিউ প্ল্যাটফর্ম বা টার্মিনাল যদি অন্য কোনো প্ল্যাটফর্ম দেয় তাহলে সেটাও দেখা যেতে পারে। তো ট্রেডিং ভিউ বেটার, সব থেকে বেটার। তো এটা ফ্রিও আছে, পেড ভার্সনও আছে, এটা এনাফ আর কি। এখান থেকে মানে টেকনিক্যাল জ্ঞান স্টাডি করার জন্য এটা এনাফ। তো ওখানেই দেখতে হবে, লাইন চার্টে দেখবেন বা ক্যান্ডেল চার্টেতে দেখবেন, যে কোনোভাবে চার্ট করে নেওয়া যেতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু দেখিয়ে দেওয়া যেতে পারে, যে একটু জাস্ট 2 মিনিটে দেখিয়ে দিই আমি কিভাবে এখানে বুলিশ বা বিয়ারে চলুন নিয়ে যাচ্ছি। এখানে ট্রেডিং ভিউতে যাবেন, ক্রোম ব্রাউজার ওপেন করবেন, এটা ট্রেডিং ভিউ প্ল্যাটফর্ম, এখানে প্রোডাক্ট আছে, প্রোডাক্টের এখানে সুপার চার্টে ক্লিক করবেন, সুপার চার্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার চার্ট ভিউ এসে যাবে। চার্ট ভিউ এসে গেলে এখানে দেখা যাচ্ছে যে বেশ কিছু বড় বড় ক্যান্ডেল তৈরি হয়ে গেছে। এখন এই যে বড় বড় ক্যান্ডেলগুলো তৈরি হয়ে গেছে, এই ক্যান্ডেলগুলোকে আমরা যদি একটু ডিজাইন করে নিই, ঠেলা টানা করে, এখানে অবশ্যই কীরকম দেখা যাচ্ছে, একটা রাউন্ড ট্রেন্ড আছে, এটা দেখতে পাওয়া যাচ্ছে। তো যাই হোক, এই যে এখানে ক্যান্ডেলগুলো দেখা যাচ্ছে, এইখানে যদি আমি এটাকে লাইনে কনভার্ট করি, যে রেড লাইন কনভার্ট হয়ে গেল, এখানে একটা ইন্ডিকেটর বসানো আছে, আমি ইন্ডিকেটরটাকে জাস্ট অফ করে দিলাম। ঠিক আছে, তো এখন দেখতে পাওয়া যাচ্ছে এখানে লাইন। তো কি দাঁড়ালো, যে কোনো একটা দিনের ক্লোজিং, তার পরের দিনের ক্লোজিং, তার পরের দিনের ক্লোজিং, তার পরের দিনের ক্লোজিং, এই ক্লোজিংগুলোকে যোগ করে করে যে লাইন পাওয়া যাচ্ছে, এই লাইনগুলো দিয়ে কিন্তু লাইন চার্টটা বানানো হয়েছে। এখানে কিছুই নয়, জাস্ট একটা গ্রাফের মতো। এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। ওয়াই অ্যাক্সিসে টাইম বসানো হয়েছে, এক্স অ্যাক্সিসে প্রাইস বসানো হয়েছে। এই প্রাইস টাইম চার্ট, অ্যাকচুয়ালি এটা একটা প্রাইস টাইম চার্ট, এবং এটা কার্ভিলিনিয়ার চার্ট, এই বেসিক্যালি অন্য কিছুই নয়। তো যদি এটাকে আমি ক্যান্ডেলে কনভার্ট করি, ক্যান্ডেল অনেক রকমের আছে, এরকম ক্যান্ডেল আছে, হলো ক্যান্ডেল আছে, এরপর এগুলো সব ফ্রি, ভলিউম ক্যান্ডেল আছে, সবই ফ্রি। ঠিক আছে, 30 ডে ফ্রি ট্রায়াল দেখাচ্ছে, এটা অবশ্য ফ্রি এর। বার ক্যান্ডেল আছে এখানে, একই ব্যাপার, যে কোনো যে যেটাতে ফ্লেক্সিবল সেটা ধরে কাজ করতে পারে, তবে দেখতে ভালো হচ্ছে এইখানে এই ক্যান্ডেল। ঠিক আছে, নর্মাল ক্যান্ডেল, এই নর্মাল ক্যান্ডেল দিয়ে এখানে ব্লু বা রেড এই ধরনের ক্যান্ডেল ডিজাইন করে নেওয়া যেতে পারে। এখানে কিসের, উইকলি চার্টের ক্যান্ডেল। তার মানে দেখা যাচ্ছে যে একটা উইকে প্রাইস কীরকম আপস অ্যান্ড ডাউনস হয়েছে সেটা পরিষ্কার করে বোঝানো হয়েছে। আপস অ্যান্ড ডাউনস কীরকমভাবে হয়েছে একটা উইক ধরে, এটা বোঝানো হয়েছে। এখানে রেড মানে প্রাইসটা
এই জায়গায় ওপরের প্রাইসে ওপেন হয়েছে। এখানে একটা ক্যান্ডেলের কাছে ট্রেডিং ভিউয়ের সুবিধা হচ্ছে কোনো ক্যান্ডেলের উপরে এটা যদি নিয়ে যাওয়া হয় তাহলে একদম উপরের দিকে এই জায়গায় দেখুন এই যে এগুলো ব্লিঙ্ক করছে, এখানে কোনো একটা ক্যান্ডেল ধরে তার ওপেন হাই লো ক্লোজ সব দেখাচ্ছে। এই ওপেন হাই লো ক্লোজ ধরে ওখানে ক্যান্ডেলের মুভমেন্টটা দেখানো হয়েছে, মানে সারা সপ্তাহের কেনা বেচা। এবারে যদি ধরা যায় এটাকে আমি ডে চার্টে কনভার্ট করে দিচ্ছি, তাহলে এটা একদিনের কেনা বেচা দেখা যায়। যদি এটাকে আমি মান্থলি চার্টে কনভার্ট করি তাহলে সারা মাসের কেনা বেচা দেখাবে। একটু রিসেট করে নিলে পুরোটা এসে যাবে, অনেক দূর থেকে গ্রাফটা এসে গেল। আর যদি দেখা যায় আমি আরও লং টার্মের জন্য, তাহলে সেক্ষেত্রে 3 মান্থসের কার্ভ নেওয়া যেতে পারে। তো এইভাবে কিন্তু এটা প্রত্যেক 3 মাসে কীরকম কেনা বেচা হয়েছে সেই রকম ধরনের হচ্ছে। তো এইভাবে কিন্তু লাইন বা ক্যান্ডেলগুলো তৈরি হয়। ঠিক আছে, এরপর আমরা নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেনে আছে, হ্যাঁ, এই চার্টে লাইন বা ক্যান্ডেল কিভাবে তৈরি হচ্ছে সেটা তো মোটামুটি আমি বলেই দিলাম। বেসিক্যালি যে লাইনগুলো তৈরি হচ্ছে, যদি ডে চার্ট হয় তাহলে দিনের ক্লোজিং প্রাইসগুলোকে যোগ করে, যদি উইকলি চার্ট হয় উইকের ক্লোজিংগুলোকে যোগ করে, মান্থলি চার্ট হলে মান্থের ক্লোজিংগুলোকে যোগ করে, আর যদি ক্যান্ডেল হয় তাহলে এক মাসে কীরকম আপস অ্যান্ড ডাউনস হচ্ছে, ওপেন হাই লো ক্লোজ, এইটুকু। অবশ্য ডেডিকেটেড ভিডিও আছে রেড ক্যান্ডেল বা গ্রিন ক্যান্ডেলের জন্য। অ্যাকচুয়ালি ক্যান্ডেল স্টাডিটা এটা একটা টেকনিক্যাল অ্যানালিসিস স্টাডির একটা বেসিক জায়গা, সেটা একটু শিখতে হবে। আমরা পরের দিকে এগুলো নিয়ে কিন্তু কাজ করব। তো অনেক রকমের ক্যান্ডেল রয়েছে, ইচ্ছে মতো ক্যান্ডেল ডিজাইন হতে পারে। তো তার মধ্যেও কিছু ক্যান্ডেল আছে যেগুলো খুব ইম্পর্ট্যান্ট বলে মনে হয়েছে, সেই হিসাবে কিন্তু অনেক বইপত্রও লেখা হয়েছে। ঠিক আছে, আমি সেগুলো নিয়েও আলোচনা করব। তবে বেসিক্যালি আপস অ্যান্ড ডাউনসই বোঝায় এই একটা নির্দিষ্ট টাইম ফ্রেমেতে। তো এরপর সুইং ট্রেডিংয়ের জন্য চার্ট কিভাবে দেখব, এটা হচ্ছে লাস্ট এই ভিডিওর জন্য এটাই কোশ্চেন। সুইং ট্রেডিংয়ের জন্য চার্ট কিভাবে দেখব, তো এটা জটিল মনে করলে খুবই জটিল, আর যদি সহজ করে নেওয়া হয় তাহলে খুবই সহজ। সুইং ট্রেডিংয়ের জন্য চার্ট দেখতে গেলে তাহলে আমাদেরকে আরেকবার ট্রেডিং ভিউতে যেতে হবে। চলুন আমরা আরেকবার ট্রেডিং ভিউতে যাই। তো ট্রেডিং ভিউতে গেলাম, এখানে সুইং ট্রেডিং নিচ্ছি। এখন সুইং ট্রেডিং কীরকম সুইং নিচ্ছি, এখানে সুইং হয়েছে, এখানে সুইং হয়েছে ওপরের দিকে, মানে একদম রকেটের মতো ওপরের দিকে গেছে, তারপরে প্রাইস কারেকশন হয়েছে, আবার ওপরের দিকে হচ্ছে। এখানে সবার আগে যেটা শিখতে হবে সেটা হচ্ছে ধাপে ধাপে উঠেছে, কোনো কিছুই কিন্তু হুড়হুড় করে যায়নি। একটা ব্যাপার খেয়াল রাখতে হবে, টাইম ফ্রেম যত বড় হবে তত কিন্তু আননেসেসারি সিগন্যালগুলো আসছিল সেগুলো কিন্তু ফিল্টার হয়ে গেছে, সেগুলো ফিল্টার হয়ে গেছে। দেখুন 1 মান্থে গেলে এখানে কিন্তু অনেক বেশি রিপেলস আছে, অনেক বেশি রিপেলস আছে। কিন্তু যদি আরও ছোট করে দিই, উইকলি চার্টে যায়, তাতে আরও বেশি রিপেলস আসছে, আরও বেশি রিপেলস আসছে। ঠিক আছে না, অনেক বেশি পরিমাণ ক্যান্ডেলস, অনেক বেশি রিপেলস, এখান থেকে ডিসাইড করাটা অনেক বেশি টাফ। তো এই জায়গার থেকে কিন্তু মাল্টি টাইম ফ্রেম অ্যানালিসিস শিখতে হবে, মাল্টি টাইম ফ্রেম অ্যানালিসিস শিখতে হবে, যে ডেতে কীরকমভাবে কী কথা বলছে, এই মুহূর্তে দাঁড়িয়ে ডেতে কীরকম কথা বলছে, উইকে কীরকম কথা বলছে, উইকে কীরকম কথা বলছে, এবং মান্থলি কীরকম কথা বলছে। এরকমভাবে মানে বেসিক্যালি মাল্টি টাইম ফ্রেম অ্যানালিসিস করতে হবে, তাহলে কিন্তু এটা করা যাবে ইজিলি। তো এতক্ষণ ধরে ধৈর্য ধরে যারা ভিডিওটা দেখলেন তাদের জন্য বলি যে একটা বোনাস পয়েন্ট তো অতি অবশ্যই থাকে, এবং সেই বোনাস পয়েন্টটা নিয়েই আমরা এখন কথা বলবো, যে এটা যারা ট্রেড শুরু করে দিয়েছেন তাদের ক্ষেত্রে খুবই উপকারী হবে। তো তাদের জন্য বলি একবার, যে এইখানে আমরা মান্থলি চার্টে নয়, আমরা ডে চার্টেতে যাচ্ছি। যে কোনো টাইম ফ্রেমেতে এটা সত্যি, আমরা যদি একটু রিসেট করে নিই তাহলে অনেকটা চার্ট আমরা পেয়ে যাচ্ছি। যেমন এই চার্টটা আমরা পেয়ে যাচ্ছি, এবং এইখানেতে একটা ইএমএ লাগানো হয়েছে, এখানে ইএমএ লাগানো হয়েছে, এখানে ইন্ডিকেটার রয়েছে, ইন্ডিকেটার থেকে আমরা কিন্তু ইএমএ সিগন্যাল, এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ সিগন্যাল নিয়ে নেব। এখন এর সেটিংসে গেলে এই ধরনের একটা উইন্ডোজ আসবে, দেখে নিই একবার। হ্যাঁ, এই ধরনের একটা উইন্ডোজ আসবে, আশা করি দেখতে পাওয়া যাচ্ছে। তো এর লেংথটা 11 রাখলেই হবে, অনেকে 13 রাখেন, তো এখানে 11 রাখলেই হবে। কেউ কেউ 8 করে, এটা ওপরেরটা 8, আর এখানে এই লেংথটা স্মুথিং যেটা সেটাতে রাখার চেষ্টা করে 13।
তো 8-13 করা যেতে পারে। এটা কেন নয়, ওটা কেন নয়, এটা না করে এত কিছু কথা না বলে এখানে একই জায়গায় এখানে ব্লু যে মানে লাইনটা তৈরি হয়েছে এখানে চার্টে দেখতে পাওয়া যাচ্ছে, সেটাকে 11, আর যেটা রেড আছে সেটাকে 21। এইটুকুই এখানে স্টাইল, তেমন কিছু নয়। এখানে ব্লু আর এখানে রেড করে দেওয়া হয়েছে, আর ভিজিবিলিটি সমস্ত টাইম ফ্রেমের জন্য লাগানো হয়েছে, মানে যে এরকমই টাইম ফ্রেম হোক না কেন আমরা এটা স্টাডি করতে পারবো। তো এইভাবে লাগানো হয়েছে। তো এইবার দেখা যাক এখানে এন্ট্রি বা এক্সিট কি। এখানে এন্ট্রি বলতে এই যে প্রাইস যদি ওপরের দিকে যায়, মানে ওপর থেকে নিচের দিকে নামতে শুরু করেছিল, ওপরের থেকে প্রাইস তো ওপর ছিল এই রেড ক্যান্ডেলটাতে, এটা ধরছি এই রেড ক্যান্ডেলটাতে প্রাইস ওপর থেকে নিচের দিকে নামতে শুরু করেছিল, তাহলে এখানে এন্ট্রি নেবার কিছু নেই। তো মোটামুটি প্রাইস এটা তলার দিকে আসছে, তো আমরা এন্ট্রি নেব। যদি এই ক্যান্ডেলে আমরা এন্ট্রি নিই, কখন এন্ট্রি নেব? যখন এই ব্লু ইএমএ রেড ইএমএকে ক্রস করে উপরের দিকে যাচ্ছে, জাস্ট এটা ক্রস হবে, এটা কিন্তু ক্রস করে যাবার পরে, তো পরেতেই এন্ট্রি নেবেন। মানে এই যে আগের ক্যান্ডেলের উপরের লাইন, সেই লাইনটাকে যখন ক্রস করে বেরিয়ে যাচ্ছে প্রাইসটা, তখনই কিন্তু এই ব্লু লাইনটা রেড লাইনটাকে ক্রস করবে। তো সেরকম একটা সেফ জোনেতে অর্ডারটা প্লেস করবেন এবং এখানে স্টপ লস দেবেন। এই যে ক্যান্ডেলটা রয়েছে, এই ক্যান্ডেলটাই কিন্তু আগের দুটো ক্যান্ডেলের লোয়েস্ট প্রাইস, তো তার থেকে 1.5 থেকে 2% নিচে, বা ডব্লিউডি জ্ঞানের মতে 3 টাকা নিচে, একদম একদম 3 টাকা নিচে, আর নয়তো 1.5 থেকে 2% নিচে। এতটা ক্যাপাসিটি নেই, আপনি 3 টাকা নিচে ছেড়ে দেবেন, ব্যাস তাহলেই হবে, অসুবিধা কিছু নেই। তো এখানে এন্ট্রি নিলেন, এবার এন্ট্রি নেবার পর এক্সিট কোথায়? এখন এক্সিট বলতে, যদিও এক্সিট বলে সেরকম কিছু নেই, তবুও মানে ট্রেলিং করতে হয়। যেমন ধরুন এই জায়গাতে এন্ট্রি নিয়েছেন, এখানে এটা ক্রস ওভার হয়েছে, এই ক্যান্ডেলতে এন্ট্রি নিয়েছেন, এরপরে কিন্তু এটা ট্রেলিং করতে করতে যেতে হবে, ট্রেলিং করতে করতে যেতে হবে। তো গেলে একটা সময়, এখানে তো রেড ক্যান্ডেল, এখানে ম্যাক্সিমাম প্রফিট জোন, তারপরে কিন্তু এই যে এই ক্যান্ডেলেতে ব্লু আর রেডের মাঝখানে চলে এসেছে প্রাইসটা, এই জায়গাতে কিন্তু ট্রেড ছেড়ে বেরিয়ে চলে আসতে হবে এবং প্রফিট বুক করে নিতে হবে, যত টাকাই হোক না কেন। মানে এখানে 722 টাকার থেকে মনে করা যেতে পারে এটা কত হচ্ছে, এরকম একটা প্রাইসে 788 টাকা, 22 থেকে 88 টাকা বা 782 টাকা, এরকম মানে 60 টাকা প্রফিট বুক করে নিয়ে বেরিয়ে চলে আসতে হবে। তো এই হলো একটা মানে খুব ভালো স্ট্র্যাটেজি। তো এটা আজকের ভিডিওর জন্য বোনাস। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, এবং সবথেকে বড় কথা হচ্ছে দামি ভিডিও নিয়ে আসবো এবং আরও যে সমস্ত কনফিউশনগুলো রয়েছে সেই সম্পর্কে খুঁটিনাটি আলোচনা করার চেষ্টা করব। যদি আপনারা বেশি বেশি করে লাইক করেন, শেয়ার করেন, আর চ্যানেল সাবস্ক্রাইব করেন, তাহলে সাবস্ক্রাইব করলে, লাইক করলে, শেয়ার করলে ভিডিওর ভিউজ বাড়বে, ভিউজ বাড়লে তাহলে আমার চ্যানেলের গ্রো হবে। চ্যানেল গ্রো হলে আমি বুঝতে পারবো যে আপনারা আমাকে কতটা ভালোবাসা দিচ্ছেন, আর আমি যে বার্তাটা আপনাদের কাছে পাঠানোর চেষ্টা করছি সেটা পরিষ্কারভাবে পাঠাতে পারছি কিনা। তো যদি এটা সাকসেসফুল হয় তাহলে আরও ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। চ্যানেল গ্রোথের সঙ্গে সঙ্গে আমারও দায়বদ্ধতা বাড়বে। তো আগামী দিনে আবার এই ধরনেরই ভিডিও নিয়ে আসবো। কমেন্ট করে জানাবেন যে আমি যেটা বোঝাতে চাইলাম সেটা বুঝতে পেরেছেন কিনা, কি বুঝতে পেরেছেন সেটাও জানাবেন, আর যদি কিছু জিজ্ঞাসা থাকে সেটা অবশ্যই কমেন্ট করবেন। আগামী দিনে আবার এই ধরনেরই একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসবো, কথা দিলাম। ভালো থাকবেন, ধন্যবাদ।